নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন এক ভ্রমণের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। ভালো মন্দ মিলিয়ে থাকা সেই অভিজ্ঞতাই তুলে ধরব এই ভিডিওর মধ্যে দিয়ে। রাস্তার দুদিকে সারি সারি শাল গাছ আর মাঝখানে চকচক করছে কালো পিচ রাস্তা। এই দৃশ্য দেখলেই মনে হয় যে জঙ্গলমহলে আছি। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি আজ ঝাড়গ্রামে। এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে হোটেলের উদ্দেশ্যে। ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে আর এই ঝাড়গ্রামের আমাদের হোটেল হোয়াইট হাউসে এসে পৌঁছেছি বিকেল 4:30। প্রায় 11 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। তো এই চরম অভিজ্ঞতাটা গল্প আপনাদেরকে শোনাবো, যাতে আপনারাও প্রস্তুতি নিতে পারেন, এরকম পরিস্থিতির সহজে মোকাবিলা করতে পারেন। সফরটা শুরু করেছিলাম 9ই নভেম্বর ভোর 5:30টার সময়। হাওড়া স্টেশন থেকে 6:35-এর ইস্পাত এক্সপ্রেস ধরবো বলে। সকাল 6টা বাজে আর পৌঁছে গেছি হাওড়া স্টেশন চত্বরে। সূর্য উঠছে, দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে ভোর হচ্ছে। এই যে 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে, উঠবো এবার ট্রেনেতে। আমাদের 6:35-এর ট্রেন ছিল, এখন 9:35 বাজতে যায়, কিন্তু এখনও এই যে হাওড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে ছাড়েনি, আর ছাড়বার কোনো চান্সও দেখছি না। জানা যাচ্ছে ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের 3টি কামরা নলপুরের কাছে লাইনচ্যুত হয়েছে, তাই খড়গপুর লাইনে কোনো ট্রেন আপাতত চলবে না। যা কি আর করা যাবে, দেখি যদি বাসে যাওয়া সম্ভব হয় ঝাড়গ্রামের জন্য বাস নেবে। এবারে যাই, স্প্যান্ডের দিকে যাচ্ছি বাসের জন্য। এসেছি মেট্রো ধরতে, মেট্রো ধরে স্প্যান্ড যাব। চলে এসেছি ধর্মতলা শহীদ মিনারের কাছে থাকা সিএসটিসির বাস স্ট্যান্ডের কাছে। আর চারদিকে লোকে লোকারণ্য। আমার মতন অনেক মানুষই ট্রেন ছেড়ে বাস ধরবে বলে চলে এসেছে, এই লম্বা লাইন পড়েছে। ঝাড়গ্রামের বাস, এখান থেকে বাস ধরবো ঝাড়গ্রামে। আমাদের বাস ছাড়বে 11টায়, 10:50 হয়ে গেছে। ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে, আর এখন সকাল 11টা বাজে। ট্রেনের বদলে বাস দিয়ে শুরু হলো আমাদের ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাত্রা। বহু প্রতীক্ষার এই যাত্রা। আরও কিছুটা আগে বাস ধরতে পারলে ভালো হতো, কিন্তু কেউ বলছে ট্রেন ছাড়বে, কেউ বলছে ছাড়বে না। ট্রেনের যে কর্তারা আছে তারাই ঠিক করে জানাতে পারছিল না ট্রেন ছাড়বে কি আদৌ ছাড়বে না। আর ট্রেন সফর সবসময় বেশি সুন্দর হয়, তাই ট্রেনে যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু বাধ্য হয়ে এই বাস সফর করছি। তো বাসে 154 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম নেবে, কিন্তু কিছু করার নেই। এই এখন চলেছি বাসে করে। আমাদের এই বাসের ভাড়া পড়েছিল 130 টাকা করে মাথা পিছু। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। প্রায় 5 ঘন্টার ওপর কষ্টকর ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে অবশেষে চলে এসেছি আমাদের আজকের গন্তব্য ঝাড়গ্রামের এই হোটেল হোয়াইট হাউসে। অনেকটা বড় জায়গা নিয়ে হোটেলটি। সামনে 10 ফুটেরও উপর চওড়া রাস্তা, ভেতরে বড় পার্কিং জোন, আর চারদিকে সুন্দর গাছপালায় ভরা। এই রুম আমাদের 107 নম্বর রুম।
আমরা 4 জন আছি, ডবল বেডও আছে। এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম চাদর দেওয়া আছে, সামনে কভারটা আলমারি আছে। এই যে এদিকে আরেকটা বেড, উপরে পাখা, এদিকে বেসিন, একটা বসে খাওয়ার জন্য টেবিল চেয়ার লাগানো রয়েছে। এবার বাথরুমটা দেখবো, এখানে আয়নার ব্যবস্থা আছে এই বেসিনের পাশে, কোমোড সিস্টেম আছে, একদম যা চকচকে আছে বাথরুম। ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। এই যে রাজবাড়ির গেট, মেন গেট, কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখন এটি হোটেল হিসেবে চালু হয়েছে। যারা হোটেল বুকিং করবে অনলাইনে তাদেরকেই একমাত্র এর মধ্যে প্রবেশ করতে দেবে, তাই ভেতর থেকে খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না। এই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির অনতি দূরেই একটি খাবারের গাড়ি দেখে সেখানে দাঁড়িয়ে পড়েছি। ঘুগনি দিই আপাতত রাজবাড়ি ঘুরতে না পারার দুঃখটা দূর করি আর কি। এই যে এলিফ্যান্ট করিডোর, কারণ এই দিক থেকে জঙ্গলে বেরিয়েই উল্টো দিকে এই পুকুরেতে জল খায় হাতি। এদিকেও জঙ্গল আছে, এদিকেও আসে, কিন্তু উল্টো দিক থেকে বেরোলে এইখানে জল খেতে আসে। এটা হাতি জল খাওয়ার জায়গা। এরকম রাস্তা, আর একটু ভিডিও করবো না, একটু ছবি তুলবো না? সন্ধ্যা প্রায় হয়ে গেছে, জঙ্গল এরিয়ায় সন্ধ্যের সময় থাকাটা উচিত নয়, তাই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে দুপুরবেলা ঠিক করে লাঞ্চই করা হয়নি, ভাত খাওয়া তো দূরের কথা, তাই আজ রাতের ডিনারেতে কবজি ডুবিয়ে মুরগির মাংসের ঝোল আর ভাত খাবো। এই যে এসে গেছে খাবার আমাদের টেবিলে, ঘরের মধ্যেই দিয়ে গেছে। হোটেলের পুরো একদম গেট, আর গেটের সামনে বিশাল চওড়া রাস্তা, চত্বরটা, হোটেল চত্বরটা। সামনে দিয়ে যে বাসটা গেল ওটা কোথাকার বাস? বাস স্ট্যান্ডে, এটা কি বাস স্ট্যান্ড আছে? নতুন বাস স্ট্যান্ড। এই যে আমাদের টোটোওয়ালা সকালবেলায় হাজির হয়ে গেছে। আমরা এবার বেরোবো সাইট সিন করতে, যাবো কনক দুর্গার মন্দির দেখতে। এটা নতুন বাস স্ট্যান্ড, এই আমাদের হোটেলের একদম 2 মিনিটেরও রাস্তা নয়। আর এখান থেকে পুরুলিয়া থেকে আরম্ভ করে আমাদের কলকাতা, বেলপাহাড়ি সমস্ত জায়গার বাস এখান থেকে পাওয়া যাবে। এই যে সব বাস দাঁড়িয়ে আছে। আমাদের এই টোটো সাইট সিনের 4টি জায়গা ঘুরিয়ে আবার আমাদের স্টেশনে পৌঁছে দেবে। এটাকে আমরা রিজার্ভ করেছি 500 টাকা দিয়ে। চাইলে আপনারা এই সাইট সিনগুলো বাসে করেও করতে পারেন, যেমন কনক দুর্গা মন্দির বা ডুলুং নদী, সমস্ত জায়গার উপর দিয়েই বাস চলে। তার ধারে একটা দোকান পাওয়া গেছে যেখানে সমস্ত রকমের খাবার দাবার আছে, ঘুগনি, মুড়ি, ডিম ভাজা। সব বন্ধুরা ঢুকে পড়েছে সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে তারপর যাব আমরা কনক দুর্গার মন্দির দেখতে। আসছে ডিম ভাজা আসছে, আপাতত এই দিয়ে শুরু করা যাবে। পায়ে বেঁধে রেখেছে, আর সাইজ কি দেখতে কি! কনক দুর্গা টেম্পল, এই যে কনক অরণ্য মেন গেট। আর প্রবেশ করব। পার্কিং এটা এরিয়া, আর এই পার্কিং এরিয়াতে একটা খাবার দাবারের হোটেল রেস্টুরেন্ট। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দিনের বেলা তো এত নিস্তব্ধতা, জঙ্গল যেন মনে হয় এটাই। 2 সাইডে পুরো ঘন জঙ্গল। আবার রাস্তার ধারে এরকম বসার জায়গাও করা রয়েছে। আর যে কারণে দাঁড়ানো, এই গাছটার নামটা দেখে, রক্তপিতা গাছটার নাম দেখেই বেশ সুন্দর লাগলো। গাছটা দেখতে সেরকম সাপের মতন উঠে গেছে। গাড়ি রেখে 2 সাইডের এই জঙ্গলের মধ্যে দিয়ে
সুন্দর সিমেন্টের রাস্তা করা আছে, পায়ে হেঁটে মিনিট 5 যেতে হবে, তবে পাওয়া যাবে মন্দিরের দর্শন। যজ্ঞ কুণ্ড, এখানে যজ্ঞ হয়। এই গাছেতেই সবাই এই ধাগা বেঁধে মনের ইচ্ছা জানিয়ে বেঁধে রাখে, মানত পূরণ করা গাছ এটা। এই মন্দির সকাল 10টায় খোলে আর বিকেল 5:30 অবধি খোলা থাকে। মাঝখানে দুপুরবেলায় মাকে ভোগ দেওয়া হয় 1টা থেকে 1:30, এই টাইমটা বন্ধ থাকে, তারপর আবার খুলে যায়। দেবী কনক দুর্গার এই মূর্তিটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। এই হলো ডুলুং নদী এলাকা, সুন্দর ওয়েদার, আকাশ পুরো নীল রয়েছে। এদিক থেকে বয়ে আসছে ডুলুং নদী। মাছ ধরা চলছে ওখানে ডুলুং নদীতে, এই যে মাছ হচ্ছে। এই ডুলুং নদী হলো আজকে আমাদের দ্বিতীয় সাইট সিন। এখান থেকে আর একটু দূরেই আছে চিল্কাগড় রাজবাড়ি। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজবাড়ি অন্ধকারচ্ছন্ন। রাজবাড়ির এই পরিত্যক্ত অংশটাতেই মানুষ একমাত্র প্রবেশ করতে পারে, আর যে দিকটা সুন্দরভাবে রয়েছে সেখানে রাজবাড়ির লোকেরা রয়েছে, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নেই। ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ লেখা রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস, জাম্বনি, চিল্কাগড়। ভিতরে গাড়ি আছে পার্কিং করা, অর্থাৎ মানুষজন তো ভেতরে থাকে, বোঝা যাচ্ছে। চলে এসেছি বোটিং করার একটা সুন্দর জায়গা। এই যে এখানে পার্কিং করা রয়েছে আমাদের টোটো, সুন্দর একটা পরিবেশ। এই পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হলো, যার মূল্য পড়ল 10 টাকা মাথা পিছু। পার্কের মতন এখানটা করা আছে, লোকে এসে বেঞ্চে বসবে। $10 টাকা টিকিট কেটে এসে এখানে স্থানীয় লোকজন বসে। মনে হচ্ছে তৈরি হচ্ছে পঞ্চবটি অ্যান্ড ক্যাফে, এখানে রেস্টুরেন্ট। ভবিষ্যতে মানুষজন যাতে ভেতরে নিচে বসে জলের উপর খাওয়া দাওয়া করতে হবে তার ব্যবস্থা চলছে। পঞ্চবটি মাহাতো সরোবর, এটাকে নাম দেওয়া হয়েছে একটি সরোবর। আর এখানে ওঠার নিয়মাবলী লেখা রয়েছে। এখানে এই যে বোট, লাইফ জ্যাকেট ছাড়া জলে নামা যাবে না, আর বোট লাগানো রয়েছে। আমাদের বোটিং করার আপাতত ইচ্ছা নেই,
30 টাকা করে টিকিট বোটিংয়ের, আর মোটামুটি 15 মিনিট করে করতে দেয়। আমার ডান দিকে পতাকার কাছে উঠছে পঞ্চবটি রিসর্ট, ওটা তৈরি হচ্ছে আর মাসখানেকের মধ্যে চালু হয়ে যাবে। বাঁশের বীজ, পুরো বাঁশের তৈরি আর দড়ি দিয়ে টান দেওয়া রয়েছে। সত্যি বন্ধুরা একদম অসাধারণ পরিবেশ, মন ভরে গেছে, একদম মন ভরে গেছে এখানে এসে। আর এই রোদ তুলে দাঁড়িয়ে আছে কিন্তু এত সুন্দর হাওয়া চালাচ্ছে, এই ফ্ল্যাগগুলো ওরা দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর হাওয়া চালাচ্ছে যে কোনোরকম গরমও লাগছে না। তারপরে এই দড়ির তৈরি সেকেন্ড বীজ, রাস্তার ধারে ময়ূর ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে শান্তিনিকেতন হোটেল, এই হোটেলেই ঢুকবো দুপুরবেলা লাঞ্চ সারতে। আমরা টেবিলে বসছি। ঝাড়গ্রাম ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে ট্রেন ধরে চলে যাব টাটানগর, আর টাটানগরের যাবতীয় বিবরণ তুলে ধরবো আবার আগামী পর্বে।